আচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল গাজীপুর। দর্শক আমরা যারা রোগী অথবা রোগীর স্বজন উভয়ের কাছেই কিন্তু সবচেয়ে ভীতিকর দুটো শব্দ হচ্ছে ইমার্জেন্সি অথবা আইসিইউ। আমরা যখন শুনি যে কেউ হঠাৎ করে হসপিটালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি হয়েছে আমরা আশঙ্কা করি নতুন করে কি ঘটলো তার জীবনে, অথবা হসপিটালে ভর্তি অবস্থায় যখন কাউকে আইসিইউতে নেওয়া হয় তখন আমরা তার জীবনের ব্যাপারে সংশয় প্রকাশ করি। আমরা ভাবি আদৌ কি তিনি বেঁচে ফিরবেন। কিন্তু এই দুটো বিভাগের মধ্যে সম্পর্ক কী এবং কিভাবে আমরা একজন রোগীকে আইসিইউ যাওয়া ঠেকাতে পারি, এই বিষয়গুলো আজকে আমরা কথা বলবো। আমাদের আলোচ্য বিষয় আইসিইউ এবং ইমার্জেন্সি মেডিসিন, এদের সম্পর্ক এবং এদের দুজনের ভিতরে যে যোগাযোগ সেই বিষয়গুলো আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার রাইক রিদওয়ান, তিনি স্পেশালিস্ট রেজিস্ট্রার অ্যাডাল্ট অ্যান্ড পেডিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন, কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল, যুক্তরাজ্য, এবং তিনি ফ্যাকাল্টি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া পিএইচএ। ডক্টর রিদওয়ান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বাংলাদেশ থেকে ডাক্তার মাশফিকুর রহমান খান, তিনি কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগ, কেপিজে স্পেশালাইজড হাসপাতাল, গাজীপুর। ডক্টর মাশফিক, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি ডাক্তার রাইক রিদওয়ান আপনাকে দিয়ে একটু শুরু করি। এই যে দুটো শব্দ ইমার্জেন্সি মেডিসিন, আবার কখনো কখনো শুনি ক্রিটিক্যাল মেডিসিন বলে একটা বিভাগ আছে, এই ইমার্জেন্সি মেডিসিন, ক্রিটিক্যাল মেডিসিন, আইসিইউ, এই বিষয়গুলোকে যদি একটু ব্যাখ্যা করেন আমাদের সকলের জন্য। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আসলে খুবই জরুরি, কারণ অনেক সময় এটা ইনফ্যাক্ট আমাদের ডাক্তারদের মধ্যেও অনেক সময় জিনিসগুলো সবসময় ক্লিয়ার না। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বা ইমার্জেন্সি মেডিসিন হচ্ছে সেই স্পেশালিটিটা যেটা ফ্রন্ট ডোর মেডিসিন হিসেবে আমরা বলতে পারি, যে প্রথমে যখন একটা পেশেন্ট একটা ইমার্জেন্সি হিসেবে কোনো হাসপাতালে আসবে, অ্যাম্বুলেন্সে হোক বা নিচ থেকে আসা হোক, দুইভাবেই কোনো পেশেন্ট আসার পর যে ইমিডিয়েট যে অ্যাটেন্ডেন্সটা করা হয় সেটা হচ্ছে ইমার্জেন্সি মেডিসিনের কাজ। এই পেশেন্টগুলো সবাই যে খুব আনওয়েল নট নেসেসারিলি, এর মধ্যে অনেক কিছু পেশেন্ট হয়তো বা বাসায় ফিরে যেতে পারবে প্রাথমিক চিকিৎসা নিয়ে, কিছু পেশেন্ট একটা ওয়ার্ডে ভর্তি হবে, এবং কিছু পেশেন্ট খুব সিভিয়ারলি ক্রিটিক্যালি আনওয়েল হবে যাদেরকে আমাদের ট্রান্সফার করতে হতে পারে ইন্টেন্সিভ কেয়ারে। ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বা ক্রিটিক্যাল মেডিসিন তিনোটাই আসলে ইন্টারচেঞ্জেবল টার্ম। এটা হচ্ছে একটা স্পেসিফিক স্পেশালিটি যারা ডিল করে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলো বা আইসিইউগুলো, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলো সেখানে। সো ইমার্জেন্সি মেডিসিনের একটা চাঙ্ক অফ পেশেন্ট হচ্ছে যারা খুব ক্রিটিক্যালি আনওয়েল, তাদের ইনিশিয়াল যে সাপোর্টটা সেটা ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তাররাই দিবে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। এরপরে তাদেরকে হয়তো বা ট্রান্সফার করা লাগতে পারে একটা আইসিইউতে, তখন একটা ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন স্পেশালিস্ট বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্টের হাতে এটা চলে গেল, দায়িত্বটা চলে গেল, এবং তারপর ওটা নিয়ে ওখানেই কন্টিনিউয়াস কেয়ারটা হবে। ইনিশিয়াল কেয়ারটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, কন্টিনিউইং কেয়ারটা ইন্টেন্সিভ কেয়ার ডিপার্টমেন্টে। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা শব্দ শুনি, যেমন প্রাথমিক স্বাস্থ্যসেবা, যেটা প্রাইমারি কেয়ার, যেটা তাহলে ইমার্জেন্সি কেয়ার আর প্রাইমারি কেয়ার এই দুটোর মধ্যে মনে হয় একটুখানি সম্পর্ক, পার্থক্যটা একটু জেনে। প্রাইমারি কেয়ার যদি আমি বলি, প্রাইমারি কেয়ার হচ্ছে একটা আমব্রেলা টার্ম, ওই আমব্রেলার মধ্যে ইমার্জেন্সি কেয়ারও পড়ে। আচ্ছা, বাট প্রাইমারি কেয়ারের আন্ডারে জেনারেল প্র্যাকটিসও পড়ে, যেটা হয়তো আমাদের দেশে প্রচলিত ডাক্তারের চেম্বারে যাওয়া। প্রথম একজনের কাছে যখন আমরা যাই, বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ওপিডি বা জেলা লেভেলেও যেগুলো, ওটাও প্রাইমারি কেয়ারের আন্ডারে পড়ে। সো নন ইমার্জেন্সি কেয়ারও প্রাইমারি কেয়ার, আবার ইমার্জেন্সি কেয়ারও অ্যাকচুয়ালি প্রাইমারি কেয়ার। যেহেতু এটা প্রথম কোথাও একটা পেশেন্ট যখন গিয়ে যাচ্ছে, ওই জায়গাটাকেই প্রাইমারি কেয়ার। অনেকখানি নির্ভর করছে যে এই রোগী যাচ্ছে তার অবস্থার উপরে আসলে নির্ভর করে। যে ধরেন একজন ব্যথার রোগী হয়তো বলছে যে আমি একটু সহ্য করতে পারছি, তাকে হয়তো ইমার্জেন্সিতে ওই সময় নিচ্ছেন, কিন্তু কেউ একজন এত ব্যথা যে সহ্য করতে পারছেন তখন ইমার্জেন্সিতে চলে যাচ্ছে সে, এরকম একটি বিষয়। ডাক্তার মাশফিক, আপনি যেখানে আছেন গাজীপুরে, এই অনেক রকমের দুর্ঘটনা নিশ্চয়ই আপনি প্রত্যক্ষ করেন, এবং আপনি যে বিভাগে আছেন সেটিও কিন্তু কোঅর্ডিনেট করছেন, অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বিভাগ যেটা। তো এখানে ডক্টর রাইক যেটা বললেন যে আপনাদের কাছে যখন রোগী যায়, আপনি আইসিইউতে কাজ করছেন, তখন এই আপনাদের ইমার্জেন্সি বিভাগের সাথে আপনাদের আইসিইউ বিভাগের এই সম্পর্কটা কেমন, কিভাবে আপনাদের এই যোগাযোগটা তৈরি হয়? জি, ধন্যবাদ আপনাকে। এটা খুবই একটা জ্বলন্ত প্রশ্ন যে আমাদের যে একটা হাইওয়ে, আমাদের গাজীপুর হাইওয়েতে অনেক পেশেন্ট আছে, যেটা বলবো যে অনেক আঘাতজনিত পেশেন্ট আসে, তারপর অনেক জীবন ঝুঁকিপূর্ণ পেশেন্টরা আসে। তো আমরা বলি যে গেটওয়ে অফ আওয়ার হসপিটাল ইজ আওয়ার ইমার্জেন্সি। তো এইসব পেশেন্টগুলো, যেমন মনে করেন যত ধরনের জীবন ঝুঁকিপূর্ণ পেশেন্ট, যেমন হৃদরোগের পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট, তারপর আঘাতজনিত যেটা বললাম, পড়ে গিয়ে ব্যথা,
দোতলা তিনতলা থেকে, তারপরে চুরিকাঘাত, তারপরে হলো গুলিবিদ্ধ হওয়া, এসব সব পেশেন্টগুলা, এমনকি অনেক পেশেন্ট আসে যেগুলো হলো আপনার যেগুলো যেমন হৃদরোগের হঠাৎ হার্ট অ্যাটাক নিয়ে আসতেছে, চেস্ট পেন নিয়ে আসতেছে, আমাদের এখানে ইমার্জেন্সির থ্রুতেই চিকিৎসা পেয়ে থাকে, যেটা আমরা বলি জরুরি সেবা। তো জরুরি সেবাতে হয় কি, আমাদের পুরো একটা টিম কোঅর্ডিনেট করে, টিম কোঅর্ডিনেশনের মাধ্যমে এই সেবাটা দেওয়া হয়। এর মধ্যে ডাক্তাররা আছে, নার্সরা আছে, প্যারামেডিক্সরা আছে, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আছে। তাদের যে সেবার মাধ্যমে আমাদের মূল লক্ষ্যটা হলো জীবন রক্ষা করা, পেশেন্টের অবস্থাটা স্থিতিশীল করা, এবং প্রয়োজন পড়লে আমরা অন্যান্য ডিপার্টমেন্টে তখন শিফট করে দিই। যেমন যেটা বললেন যে আমাদের যদি অবস্থা মোটামুটি স্থিতিশীল হয়ে যায়, ওই পেশেন্টটাকে আমরা হয়তো ওয়ার্ড বা কেবিনে স্থানান্তর করি, এবং তার যদি আরও ক্রিটিক্যাল পর্যালোচনার দরকার অথবা তার আরও ক্রিটিক্যাল ট্রিটমেন্টের দরকার, তখন আমরা তাকে আইসিইউতে শিফট করি অথবা সিসিইউতে শিফট করি, যেটা আমাদের করোনারি কেয়ার ইউনিট। এভাবে একটা দলগত এবং ইউনাইটেড টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের পেশেন্ট কেয়ারগুলো, মানে আমাদের হসপিটালে কার্যকলাপগুলো চলছে। জি, ধন্যবাদ। আমরা আরেকটু জানবো যে এই আইসিইউর ভিতরে আসলে কি বিষয়গুলো ঘটছে। ডক্টর রাইক, ডক্টর মাশফিক কিন্তু একটা প্রসঙ্গ বলেছেন, স্থিতিশীল করা, যেটা যে একজন রোগী যখন গেল, সে যে ইস্যু নিয়েই যাক না কেন, যত গুরুতরই হোক না কেন, আপনারা চেষ্টা করছেন তাকে স্থিতিশীল করার। এই স্থিতিশীলতা বলতে আসলে কি বোঝায়? কি কি জিনিস নিশ্চিত করে যে হ্যাঁ, একজন রোগী উনি এসছেন অনেক ক্রিটিক্যাল অবস্থায়, অনেক জরুরি একটা বিষয় নিয়ে, কিন্তু এখন তিনি স্থিতিশীল আছেন? কি কি দেখে আপনারা বোঝেন? তো এটা বেশ কয়েকটা জিনিস, বাট প্রাইমারিলি দুটো জিনিস। এক হচ্ছে যে পেশেন্ট যেটা রিপোর্ট করে, ধরেন পেশেন্ট যদি ব্যথা নিয়ে বা অন্য কোনো শ্বাসকষ্ট এমন কোনো একটা সিমটম নিয়ে আসে, ওই সিমটমটি ইমপ্রুভ করছে কিনা, এটা একটা স্থিতিশীলতার একটা সাইন। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আমরা যে জিনিসটাকে ভাইটাল সাইন্স বা অবজারভেশন বলি, যে তার হার্ট রেট কত, তার রেসপিরেটরি রেট কত, অক্সিজেন স্যাচুরেশন কততে আছে, ব্লাড প্রেশার কেমন আছে, এই দুটো জিনিস। সো পেশেন্টের সিমটম ইমপ্রুভ করা এবং পেশেন্টের ভাইটাল সাইন্স ইমপ্রুভ করা, ওটা একটা স্টেবল জায়গায় পৌঁছে যেতে পারলে এটাকে আমরা বলবো যে পেশেন্ট এখন স্থিতিশীল হয়ে আসছে। এবং এখানেই আসলে ইমার্জেন্সি মেডিসিনের মেইন কাজটা হচ্ছে যে একটা পেশেন্ট যখন খুব মুমূর্ষ অবস্থায় আসে বা খুব আনস্টেবল অবস্থায় আসে, অনেক সময় ইনিশিয়াল ওই 1 ঘন্টা, যেটাকে অনেক সময় ট্রমা কেয়ারের ক্ষেত্রে গোল্ডেন আওয়ার বলি আমরা, ট্রমা কেয়ারের বাইরেও গোল্ডেন আওয়ারটা ইউজ করা যায়। যে কোনো পেশেন্টই ইনিশিয়াল আওয়ারটা, প্রথম ঘন্টাটায় অনেক কিছু করা যায়, যেটাতে কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্ট বেশ স্টেবল হয়ে যায়। পরে আইসিইউ কেয়ার বা ওয়ার্ড বেস কেয়ার যেটাই করি আমরা, ওটার উপর একটা বেশ বড় ইম্প্যাক্ট থাকে শুরুর দিকের এই সময়টুকু যখন আপনারা তাকে যত্ন নিচ্ছেন। এর আগেও আমরা 2-1বার কথা বলেছি এমার্জেন্সি, এবং তখন ABCD এরকম কয়েকটা শব্দ আমরা শুনেছিলাম, যে এয়ারওয়ে, যেটা ব্লাড প্রেশার, এই বিষয়গুলো যদি আমার মনে হয় আজকে আবার একটু আলোচনায় আসতে পারে, এটা যে স্টেবিলিটির সাথে বিষয়গুলোর সম্পর্কটা আসলে কি। সো ABCD হচ্ছে আমরা ইজিলি মনে রাখার জন্য আমরা এটা নিয়ে এভাবে করা হয়েছে, কিন্তু এটা আসলে খুব ইজি, একটা সিম্পল, মানে মেইন কনসেপ্টটা হচ্ছে যে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে যে এনভায়রনমেন্টে অক্সিজেন আছে, হ্যাঁ, এই অক্সিজেনটা আমাদের বডির টিস্যু পর্যন্ত যেতে হবে, এবং টিস্যু থেকে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা বের হয়ে আসতে হবে। এইটার কাজটাই করার জন্য এখন অক্সিজেন ঢুকার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে এয়ারওয়ে। আমার যদি গলা দিয়ে নিঃশ্বাসই না ঢুকে তাহলে তো হবে না। সো আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বা আইসিইউতে ফার্স্ট যে জিনিসটা এনশিওর করি যে পেশেন্টের এয়ারওয়ে কি পেটেন্ট কিনা, সে কি কথা বলতে পারে, কথা বলতে না পারলে কেন পারছে না, ওটা স্টেবল করা ফার্স্ট অফ। সেকেন্ড যে জিনিসটা, ওকে এয়ারওয়েটা ওপেন আছে, এখন তো ব্রিদিং করতে হবে, লাংসে এয়ার ঢুকছে বের হচ্ছে, এটা হতে হবে। সেকেন্ড অংশটা হচ্ছে ব্রিদিং, এবং এই জায়গাটাতে আমরা হচ্ছে নিঃশ্বাস কি নিতে পারছে না, কোনো কি চেস্ট প্রবলেম হয়েছে কিনা, এটা কি অ্যাজমার পেশেন্ট বা অন্য কোনো কারণে যে তার চেস্টে কোনো সমস্যা আছে কিনা, যেগুলো আমরা এখন ম্যানেজ করতে পারবো। ইমিডিয়েট ম্যানেজমেন্ট, ইমিডিয়েট অ্যাসেসমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট। থার্ড যে জিনিসটা সি হচ্ছে সার্কুলেশন হচ্ছে ব্লাড প্রেশার, হার্ট রেট, এই জিনিসগুলো আসে। কারণ অক্সিজেনটা এখন আমি ব্লাড পর্যন্ত নিলাম, কিন্তু ব্লাড থেকে তো এটা পুরো রেস্ট অফ দ্য বডিতে যেতে হবে, ব্রেনে যেতে হবে, কিডনিতে যেতে হবে, লিভারে যেতে হবে। সো এটা হচ্ছে সার্কুলেশনের কাজ, এবং ABC এখানে। ডি হচ্ছে ডিসেবিলিটি, এখানে মিনিংটা একটু ডিফারেন্ট। আমাদের টিপিক্যাল মিনিং হচ্ছে লং টার্ম ডিসেবিলিটি, এখানে আমরা চিন্তা করছি অ্যাকিউট নিউরো ডিসেবিলিটি। কোনো কারণে ব্রেন ফাংশন যদি কমে যায়, এখন আমি অক্সিজেন সব জায়গায় নিয়ে গেল, যদি এখন ব্রেন ফাংশন না করে, তাহলে তো আসলে মেইন কাজটা হচ্ছে না। সো ব্রেন ফাংশন যদি অল্টার্ড হয়, কেন, আমরা তখন গ্লুকোজ দেখবো, আমরা একজনের অ্যালার্টনেস লেভেল দেখবো, এবং এটা কেন, এটা হতে পারে হেড ইঞ্জুরির জন্য, হতে পারে হয়তো বা স্ট্রোক হয়েছে, এই জিনিসগুলো আমরা চিন্তা করবো যে কেন ওই জিনিসটা কোনো অল্টার্ড কেন।
অল্টারড মেন্টাল স্টেটাস কোনো কারণে আছে কিনা, এবং লাস্ট হচ্ছে এক্সপোজার, মানে হচ্ছে রেস্ট অফ দ্য বডি আমরা এক্সপোজ করে দেখবো যে এমন কিছু আছে কিনা যেটা আমরা হয়তো মিস করেছি। তো এখানে আসলে ABCDE কেয়ারটার আইডিয়াটা আসে। এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সবাই কিন্তু বুঝতে পারে, খুব সুন্দর কিন্তু আসলে এক্স্যাক্টলি। এটা আমাদের ট্রমা পেশেন্টের জন্য, এটা আমাদের পিডিয়াট্রিক পেশেন্টের জন্য, এটা আমাদের অ্যাডাল্ট পেশেন্টের জন্য, রিগার্ডলেস অফ। এবং যেটা হয় যে এটা আমি যদি এখন একজন ইমার্জেন্সি ফিজিশিয়ান হিসেবে একজন ইন্টেন্সিভ কেয়ার ফিজিশিয়ানের কাছে আমি যখন পেশেন্ট রেফার করব, আমি ABCDE ধরে যদি আমি বলি, উনি ইমিডিয়েটলি ধরে ফেলতে পারবে যে পেশেন্টের কোথায় কোথায় প্রবলেম আছে এবং কি কি করা লাগবে, কি কি আমি করেছি এবং কি কি উনার করা লাগবে, এবং এই যে একটা সমন্বয় হয়, এটা খুব ইউজফুল। অনেক ধন্যবাদ ডক্টর আইয়েক। ডক্টর মাশফিক, এই যে প্রসঙ্গটা যে আপনার কাছে হ্যান্ডওভার করা হলো, যদি এরকম প্রয়োজন হয় কখনো যে সরাসরি এমার্জেন্সি থেকে আপনাদের কাছে ICU পর্যন্ত পেশেন্ট চলে আসছে, এমন হতে পারতো যে তাকে হয়তো কোনো একটা ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছে অথবা তাকে কেবিনে পাঠিয়েছে, সেটা না, সরাসরি আপনার কাছে চলে এসেছে ICU-তে, তখন আপনারা আসলে কি কি দেখেন এই রোগীর ক্ষেত্রে? এবং তার এরকম যদি কেউ হঠাৎ করে আসে, আর যদি কাউকে হয়তো আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন তারপর ICU-তে আসলো, এই দুই রোগীর জন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কি ধরনের পার্থক্য? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট রাইক ভাইয়ের আনসারের একটু অ্যাড করব, যেটা হলো আমরা ABCD অ্যাপ্রোচটাকে খুবই একটা ছোট মিনিংয়ে আমরা বলি যে চেকলিস্ট ফর সেভিং লাইভস। আচ্ছা, এটা খুবই জরুরি একটা চেকলিস্ট, যেটা আমি আমার মেডিকেল অফিসারদেরকে বলি যে ইমার্জেন্সি থেকে যখনই তুমি কোনো পেশেন্টকে পাঠাবা, হয় সেটা ক্রিটিক্যাল কেয়ার এরিয়া, অন্যান্য ক্রিটিক্যাল কেয়ার এরিয়াতে, যেমন ICU-তে ক্রিটিক্যাল কেয়ার অথবা ক্যাথ ল্যাব অথবা আপনার আমাদের করোনা কেয়ার ইউনিটে আমরা যে পাঠাবো, অথবা ওয়ার্ডে পাঠাবো, কেবিনে পাঠাবো, অবশ্যই তোমাকে এই চেকলিস্টটা মেনটেন করতে হবে। চেকলিস্টটা মেনটেন করার পরে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে, যেমন একটা ট্রমার পেশেন্ট যার আঘাতজনিত কারণে তার হতো একটা মাথায় আঘাত লেগেছে, মাথায় আঘাত লেগের কারণে তার একটা রক্তক্ষরণ হয়েছে, এর কারণে আমরা ওই সময় আমরা একটা ABCD অ্যাপ্রোচ করে নিলাম। ABCD অ্যাপ্রোচ করে দেখলাম তার এয়ারওয়েটা পেটেন্ট নাই, ব্রিদিং ভালো হচ্ছে না, সার্কুলেশন ভালো নাই। এয়ারওয়ে ব্রিদিংয়ের জন্য আমরা একটা হয়তো অ্যাডভান্সড এয়ারওয়ে ইনপুট করলাম, সার্কুলেশনের জন্য ক্যানুলা দিয়ে আমরা ফ্লুইড চালু করলাম, তাকে সেটেল করলাম আগে। তারপর এই রক্তক্ষরণের পরিস্থিতি তো আমরা বাইরে থেকে দেখতে পারছি না, তাকে কিছু ল্যাবস পাঠাতে হবে এবং কিছু এক্সরে অথবা সিটি স্ক্যানগুলো করতে হবে। সিটি স্ক্যান করার পর দেখা গেল যে এই যে রুগীটার একটা রক্তক্ষরণের জন্য তার GCS যেটা বলি, মানে চেতনার যে ব্যাপারটা, যে পেশেন্টের চেতনা কমে গিয়েছে, তৎক্ষণাৎ তাকে যদি এই চিকিৎসাটা না দেওয়া হয়, অথবা তার ব্রেনের একটা অপারেশন দরকার, তার যে অপারেশনটা না হলে সে হয়তো বাঁচবে না। এই সময় এই পেশেন্টটাকে স্টেবিলাইজ করে আমাদেরকে এই অবস্থায় ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ICUর সাথে একটা এক ধরনের একটা ভালো ধরনের একটা যোগাযোগ স্থাপন করে আমাদেরকে শিফট করতে হবে। এই জন্য প্রথম হলো আমি যোগাযোগ করব হলো ICU কনসালটেন্টের সাথে। ICU কনসালটেন্টকে বলবো যে এই পরিস্থিতি ABCD, যেটা রাইক ভাই বললেন যে ABCD পরিস্থিতি শুনলে উনি বুঝতে পারবেন যে পেশেন্টের অবস্থা কেমন আছে, এবং তাকে আমি সব ল্যাবস এবং তার যে সিটি স্ক্যান, এক্সরে সম্পর্কে জানানোর পরে উনি বললেন যে হ্যাঁ, আপনি এখন আমার এখানে শিফট করে দেন। তখন আমি এই ট্রমা পেশেন্টটাকে আমার ইমার্জেন্সি কেয়ার থেকে ICUতে শিফট করলাম। ICU থেকে একজন নিউরোসার্জন দেখবেন, এটা জাস্ট উদাহরণের জন্য, নিউরোসার্জন দেখে উনি সিদ্ধান্ত নেবেন যে এখনই দ্রুত তাকে অপারেশনের জন্য দরকার কিনা। এই যে ইমার্জেন্সির সাথে ICUর যে মেলবন্ধন বলবো, এটা যদি আপনার খুব মেটিকুলাসলি যদি আমরা মেনটেন না করি, তাহলে লাইফ সেভিং করা মানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে পেশেন্টের জন্য। ডক্টর রাইক, আপনার কাছ থেকে একটু যদি জেনে নিই যে কেউই কিন্তু চায় না যে আগের কোনো একটা অবস্থা থেকে এর চেয়ে খারাপ কোনো বা এর চেয়ে গুরুতর কোনো ধাপে আমি যাই, রোগী হিসেবে কেউই চায় না। এমার্জেন্সি বিভাগে যখন কেউ যায়, সবাই নিশ্চয়ই প্রত্যাশা করে এখান থেকে আমি বাসায় ফিরে যাব, এখান থেকে আমি কেবিনেও যাব না এবং ICUতে অবশ্যই যেতে চাই না। যদি এরকম এই প্রত্যাশাটাকে যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই, যে আমি কোনো কারণে যদি আমার ইমার্জেন্সিতে যাওয়াও লাগে, আমি যেন বাসায় ফিরতে পারি, তাহলে একজন রোগী হিসেবে, স্বজন হিসেবে আসলে আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত? এটা আসলে ফার্স্ট অফ অল হচ্ছে এটা ডিপেন্ড করে অনেকটা, আনফর্চুনেটলি এখনও যে রিয়ালিটিতে যেটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টের মধ্যে একটা থেকে আরেকটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। একটা স্ট্যান্ডার্ডাইজড কোনো সিস্টেম এখনও এস্টাবলিশড হয় নাই যে আমরা বাংলাদেশে আমরা এভাবে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট চালাবো, এভাবে ইমার্জেন্সি মেডিসিন করব।
এটা হওয়া যে অ্যাবসলিউটলি নেসেসারি নট রিয়েলি, বাট হলে আমাদের জন্য ভালো হয়। তখন যেটা হয় যে পেশেন্ট রিগার্ডলেস অফ যেখানেই যাচ্ছে না কেন জানবে যে অ্যাটলিস্ট ইমার্জেন্সি কেয়ারটা উইল বি স্ট্যান্ডার্ডাইজড অ্যাক্রস তো এটা হলে খুব ভালো হতো। বাট সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে পেশেন্ট হিসেবে আসলে যে জিনিসটা অনেক সময়, যেহেতু আমরা একটা লো মিডল ইনকাম কান্ট্রি, আমাদের অনেক সময় অনেকগুলো জিনিস মাথায় থাকে যে কস্ট কেমন হবে, আমি হসপিটালে কীভাবে পৌঁছাবো, হ্যাঁ রাত 2টা বাজে ব্যথা উঠলো, আমি চিন্তা করি আচ্ছা সকাল পর্যন্ত অপেক্ষা করি। এই যে জিনিসগুলো, তো আমার যে অ্যাডভাইসটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কাছে সবসময় হয় যে আপনার যদি মানে এটা বডির একটা সিগন্যাল, যদি ব্যথা হয়, যদি শ্বাসকষ্ট হয়, যদি খারাপ লাগে, ওই সময় অকারণে ডিলে করে কোনো হসপিটালে যাওয়াটা এটা আমাদের জন্য অ্যাজ স্পেশালিস্ট খুব ডিফিকাল্ট করে দেয় জিনিসটা। কারণ একটা পেশেন্ট রিলেটিভলি স্টেবল অবস্থায় যদি আসে, ওনাকে ম্যানেজ করে বাসায় পৌঁছে দেওয়া একটা একরকমের এক্সপিরিয়েন্স ভার্সেস একটা পেশেন্ট যদি খুব ক্রিটিক্যাল অবস্থায় আসে। শীতকাল আসছে, আমি একটা এক্সাম্পল দিই, আমাদের সিওপিডি পেশেন্ট যারা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ওনাদের লাং রিলেটেড ইস্যুস আছে, ওনারা কিন্তু যখন হাসপাতালে আসে ক্রিটিক্যাল হয়, মাসফিক ভাইরা যখন আইসিইউ লেভেলে পায় তখন কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়, তাদের অক্সিজেন স্যাচুরেশন হয়তো 70, আচ্ছা লাংস একদম ব্রিদিং হচ্ছে না, অনেক রকমের ওষুধ দেওয়া লাগে এটাকে রিকভার করার জন্য, স্টেরয়েড দিচ্ছে, নেবুলাইজার দিচ্ছে। এর কিন্তু আরও অ্যাটলিস্ট 4-5 দিন আগেই কিন্তু পেশেন্ট খারাপ হওয়া শুরু হয়েছে, কোনো কারণে হয়তো আসেনি। আমার তো কাশি সবসময় থাকে, আরে একটু শ্বাসকষ্ট আর কি হতে পারে, একটু সর্দি কাশি হয়তো হয়েছে। এই যে একটা চিন্তা ভাবনা থেকে অনেক সময় মানুষ খুব ডিলে করে আসে। সো এই যে এই ডিলেটাতেই আসলে অনেক সময় একটা বড় একটা ক্ষতি হয়ে যায়। অনেক সময় হয়তো বা ইনফ্যাক্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টই আসা লাগতো না, হয়তো একটা চেম্বারে গিয়েই এটা ম্যানেজ করে ফেলা যেত যদি টাইমলি পেশেন্ট এটা যায়। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যদি আসে ওই সেম একই জিনিস, যে টাইমলি আসাটা আসলে খুবই জরুরি। এবং যদি টাইম, অনেক সময় অনেকগুলো আছে যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক, যেগুলো টাইমলি এসেও আসলে আমাদের খুব হাই লেভেল কেয়ার দিতে হবে, এটা কিছুই করার নেই। কিন্তু অন্যান্য প্রবলেমগুলোতে আমার মেইন অ্যাডভাইস হচ্ছে যে আপনি যদি টাইমলি যদি পেশেন্ট হাসপাতালে আসতে পারে, অনেক কিছু করার থাকে। খুব মুমূর্ষ অবস্থায় যখন আসে তখন আসলে আমাদের কাছে ওয়েপেন একেবারেই কম। সেটাই, কয়েকটা অপশনই তখন কেবল আছে তার জন্য। তাহলে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ দাঁড়ালো যে নিজের শরীরের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা বয়স্ক আছি, প্রাপ্তবয়স্ক, তারা যেন নিজের শরীরের উপসর্গগুলোর ব্যাপারে নজর দেই, খেয়াল রাখি এবং যথাসম্ভব আগে ডাক্তারের পরামর্শ নেই। এই প্রসঙ্গে যদি বলি, আপনার যে স্পেশালিটি সেটি কিন্তু অ্যাডাল্ট অ্যান্ড পেডিয়াট্রিক ইমার্জেন্সি দুটোই দেখেন আপনি, বাচ্চাদের ইমার্জেন্সি সিচুয়েশনে দেখেন। একজন বাচ্চা কিন্তু সবসময় প্রকাশ করতে পারছে না, বলতে পারছে না, তাহলে অভিভাবক হিসেবেই আমাদের আসলে তার বিষয়গুলো বুঝতে হবে। এক্ষেত্রে কিভাবে একজন মা বা একজন বাবা বা চারপাশে যারা আছে, বাচ্চাদের ইমার্জেন্সি বিষয়গুলো কিভাবে আমরা একটু আলাদা করে দেখতে পারি? একটু ডিফিকাল্ট অবভিয়াসলি, কারণ বাচ্চা তো কথা বলে না। আমরা যদি একেবারে ছোট বাচ্চা চিন্তা করি, বা ইভেন 5 বছর পর্যন্ত যে বাচ্চাগুলো কথা বলতে পারলো, আসলে ঠিক কতটা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে এটা সন্দেহজনক। সো কয়েকটা জিনিস সবসময় আমাদের সিরিয়াসলি নিতে হয়। হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা জানি যে ডেথ বা মোর্টালিটির সবচেয়ে বড় কারণ হচ্ছে অ্যাকচুয়ালি রেসপিরেটরি রিজনস ওয়ার্ল্ড ওয়াইড। সাধারণত শ্বাসকষ্ট, কাশি বা রেসপিরেটরি রিলেটেড ইলনেস থেকে সবচেয়ে বেশি হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইন যে কোনো বাচ্চা যদি কখনো শ্বাসকষ্ট হয়, এই বাচ্চাটাকে দ্রুত কোথাও দেখাতে নিয়ে যাওয়াটা জরুরি। এমন হতে পারে যে দেখানোর পর আমরা বলবো অ্যাকচুয়ালি ওটা অত খারাপ কিছু ছিল না, কারণ অনেক সময় কিন্তু শ্বাসকষ্ট শুধু জ্বর থেকেও বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে, মানে জাস্ট টেম্পারেচার রিডিউসিং একটা এফেক্ট হিসেবে। এটা একটা। সো আমি সাধারণত বলি যে রেসপিরেটরি ইলনেস যেহেতু সবচেয়ে কমন, এই জিনিসটা নিয়ে বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালে এই দুটো টাইমে এগুলো একটু বেশি হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখা। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের সাধারণ ন্যাচারাল প্রিডিসপোজিশন হচ্ছে তারা খাওয়া দাওয়া করবে, খেলবে, মাঝে মাঝে কান্না করবে, যেটা তাদের একটা নর্মাল ডিসপোজিশন। কোনো একটা কারণে যদি কোনো কিছু অ্যাবনর্মাল হয়ে যায়, একেবারে ফ্ল্যাট সারাদিন ঘুমোচ্ছে যে বাচ্চা, সামথিং ইজ রং। বাচ্চারা তাদের নর্মাল থেকে যদি চলে যায় তখন চিন্তা কর, এর মানে এনে যে নেসেসারিলি ইমার্জেন্সিতে যেতে হবে, কিন্তু একজন ডাক্তার হয়তো দেখানো লাগতে পারে। কী কারণে বাচ্চারা সারাদিন টায়ার্ড, এটা কিন্তু একটু ওয়ারিং। সেটাই, কোনো একটা কারণে বাচ্চা একেবারেই খাবার বন্ধ করে দিয়েছে, কেন হচ্ছে না, এইটা খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট একটা জিনিস আমি খুব অফেন বলি, যেটা আমরা চিন্তা করি না, সেটা হচ্ছে যে যেহেতু একজন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আছে, যে আমরা সবসময় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের অংশ হচ্ছে যে আমরা অর্গান ফাংশন দেখি। সো কিন্তু কোনো মনিটরিং ছাড়াই একটা অর্গান ফাংশন খুব ইজিলি দেখা যায়, সেটা হচ্ছে কিডনিটা, যে কতটা ইউরিনেশন হচ্ছে, কতবার প্রস্রাব করছে বাচ্চা। হয়তো ন্যাপি পরানো বাচ্চাকে আমরা বলবো যে দিনে 7-8 বার ন্যাপি, এখন 2 বারও হচ্ছে না। এই জিনিসটা খুব কনসার্নিং যে কোনো ক্ষেত্রে, যে বাচ্চা যদি 12 ঘন্টা কোনো একবারও প্রস্রাব না করে,
কেন করছে না? এটা তো আচ্ছা। এটা কি ইনটেক কম হচ্ছে নাকি অন্য কিছু খারাপ হয়ে গেছে, এই জিনিসগুলো। সো আমি সামারাইজ করে বলবো তিনটা জিনিস। একটা হচ্ছে শ্বাসকষ্টের ব্যাপারটা, সেকেন্ড বিহেভিয়ারাল চেঞ্জ যদি হয়, কোনো একটা কারণে বাচ্চা অতটা অ্যাক্টিভ না যতটা অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, প্লাস খাবার দাবার কমে গিয়েছে, থার্ড হচ্ছে যে এনাফ ইউরিনেশন যদি না করে থাকে। এই তিনটা জিনিস, সাথে আরও অনেক কিছুই আছে, বাট এই তিনটা আমি বলবো যে খুব স্পেসিফিক্যালি একটু মনিটর করার বাইরে জন্য। থেকে আসলে দেখা সম্ভব। অনেক ধন্যবাদ ডক্টর রাইক। বিশেষ করে আমরা এখন শীতকালের ভিতরে ঢুকছি আসলে, যে সময়টা আমাদের অনেক বাচ্চা অসুস্থ হয়, সেই সময়টা নিশ্চয়ই আমাদের অভিভাবকদের কাজে লাগবে। ডক্টর মাশফিক, কথা যখন বাচ্চাদের নিয়ে হচ্ছিল তখন বোধহয় আপনাদের কাছেও আইসিইউতে বাচ্চাদের যখন যত্নের প্রয়োজন হয় সেটি একটু অবশ্যই আলাদা ইমোশন এবং আলাদা ব্যবস্থাপনার বিষয় আছে। আমরা এমনিতে জানি যে পেডিয়াট্রিক আইসিইউ বলে একটা বিষয় আছে বাচ্চাদের জন্য আলাদা, এবং অ্যাডাল্ট আইসিইউ বয়স্কদের জন্য আছে। এই দুটো আইসিইউর ভিতরে আসলে পার্থক্য কেমন? বাচ্চাদের জন্য আলাদা কি জিনিস আপনারা মাথায় রাখেন? ধন্যবাদ। পেডিয়াট্রিক আইসিইউ যেটা বলে পিআইসিইউ অ্যান্ড অ্যাডাল্ট আইসিইউ, অ্যাডাল্ট আইসিইউতে আমরা আসলে 14 বছরের পর থেকে বাচ্চাদেরকে অ্যাডাল্ট আইসিইউতে আমাদের আইসিইউতে ভর্তি দিই। আর 14 বছর পর্যন্ত আমাদের পিআইসিইউ, যেটা পিডিয়াট্রিশিয়ানরা আমাদের দেখছেন। আচ্ছা। 14 বছরের বাচ্চাদের মোটামুটি বলা যায় যে অ্যাডাল্ট হিসেবে আমরা ট্রিট করি, ওভাবেই আমরা আমাদের যে ম্যানুভারগুলো দরকার আইসিইউতে ওগুলি করি। আর 14 বছরের নিচে যারা, তারা বাচ্চারা বেশিরভাগ সময় পিআইসিইউতে ভর্তি থাকে। পার্থক্য হলো যে অ্যাডাল্ট এবং বাচ্চাদের মধ্যে বলতে গেলে যে বয়সের পার্থক্য মনে হচ্ছে, কিন্তু পেশেন্ট আমার সবাই সমান। আচ্ছা। আমাদের চিন্তা ভাবনা তখন একটা এক্সট্রা যোগ হয় যে একজন বাবা এবং মা বাইরে দাঁড়িয়ে আছেন, ওরা আমাদের উপর ভরসা রেখে, উপর আল্লাহর উপর এবং আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা রেখে আমাদের হাতে তাদের সন্তানকে তুলে দিয়েছে। এই কথাটাই মাথার মধ্যে আমাদের সবসময় থাকে এবং আমরা ওভাবেই ট্রিটমেন্টটা যত দ্রুত সম্ভব তাকে ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করে ফেলা। এটা তো সুস্থতা অবশ্যই আল্লাহর নিয়ামত, আল্লাহ চাইলে অবশ্যই সুস্থতা করবেন। ওই ব্যাপারটা আমার সামর্থ্যে আমরা ওইটাই করি। এমনিতে কি হয় যে ধরেন যন্ত্রপাতি যেটা আছে, যেমন ইন্টিউবেশন যখন হয়, যে যখন ধরা যাক নল দিতে হচ্ছে একটা আমাদের বয়স্কদের শ্বাসনালীতে একটা সাপোর্ট লাগবে, সেখানে দিচ্ছেন। বাচ্চাদের জন্য কি ওগুলোকে আলাদা হয়, ছোট বড়? হ্যাঁ, ছোট বড় ওটা সাইজের আমাদের একটা মানে কি বলবো ক্যালকুলেশনও আছে বাচ্চাদের জন্য আলাদা। ওই অনুযায়ী আমরা এন্ডোট্রাকিয়াল টিউব যেটা, ওটা আমরা রেডি রাখি। আবার আমাদের যে ভেন্টিলেটর যে সেটআপটা ওটাও ভিন্ন থাকে। আচ্ছা। আমরা হয়তো ভেন্টিলেটর সেটআপটা একটা অ্যাডাল্টের জন্য যেটা দিয়ে শুরু করব, যে মোডে শুরু করব, ওই মোডে আমরা শুরু করি না, হয়তো আমরা অন্য একটা মোডে আচ্ছা ইন্ডিভিজুয়ালাইজ, সব পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালাইজ ভাবে আমরা ওইভাবে রেডি করি। আবার মনে করেন একটা বাচ্চা এবং অ্যাডাল্টের ডোজিং, যেটা মেডিকেশন ডোজিং, সেটার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ থাকে। আপনি একটা বাচ্চার যে বাচ্চাটা হলো 14 বছর, তার যে ডোজিংটা হবে একজন 30 বছরের অ্যাডাল্ট পার্সনের ডোজিংটা অমন হবে না। আবার 14-র নিচে যে বাচ্চারা মনে করেন যেটা পিআইসিইউতে বা এনআইসিইউতে ভর্তি হচ্ছে, একদমই ছোট বাচ্চা, তাদের ডোজিংটা আরও কম হবে। তো আমরা যেটা করি, আমাদের পিডিয়াট্রিশিয়ানকেও আমাদের আইসিইউতে আমরা ইনভলভ করি। আচ্ছা, ওকে। এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা পিডিয়াট্রিশিয়ানদেরও একটা অপিনিয়ন নিই, বিশেষ করে ডোজিং এর ব্যাপারে। মানে শিশুদের যে ডাক্তার হিসেবে যারা স্পেশালাইজড, তারা আপনাদের তখন আইসিইউ টিমের সাথে যুক্ত হয়ে যায়। আমাদের কেপিজি স্পেশালাইজড হসপিটাল ঢাকার এটাই হলো গুণ। এটা অন্যান্য হসপিটালেও একই সিস্টেম হতে চলে, কিন্তু আমাদের এই সিস্টেমটা হলো একদম নিজস্ব, আমাদের তৈরি করা, যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আমরা আমাদের পেশেন্টদেরকে ম্যানেজ করি। এটার জন্য আমাদের যে চেয়ারম্যান স্যার আছে, ডাইরেক্টর মেডিকেল সার্ভিস আছেন, তাদের আমাদেরকে স্বাধীনতা দেওয়া আছে যে আপনাদের যাকে ইনভলভ করা দরকার পেশেন্ট কেয়ারের জন্য, সে ইনভলভমেন্টটাতে আপনারা কখনো চিন্তা করবেন না। এবং খরচের ব্যাপারেও স্যারদের আমাদের একটা দেওয়া থাকে, যেটা খরচ নিয়ে সবাই রাইক ভাই বললেন চিন্তিত থাকে। এই ব্যাপার নিয়েও স্যারদের বলা আছে যে বাচ্চা বলেন অ্যাডাল্ট বলেন, তার যদি কোনো খরচের সমস্যা হয়, তার যেন কোনো হেলথ রিলেটেড কোনো দরকারি প্রয়োজন অথবা ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্টে দেরি করা না হয়, কম্প্রোমাইজ যাতে না করা হয়, এই জিনিসটা আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে, যেটা আমরা আমাদের কেপিজি হসপিটালে আমরা প্রতিদিনই এটা অনুসরণ করছি। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাশফিক। শুনে ভালো লাগলো যে আমাদের দেশের যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো আছে, অনেক রোগীর ভিড়,
এবং আমাদের দেশে নিশ্চয়ই অনেক গরিব মানুষ আছে যাদের, অথবা অনেক দীর্ঘদিন ধরে যখন চিকিৎসার মধ্য দিয়ে যায়, সামর্থ্য যাই থাকুক, একসময় কিন্তু কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়। সেখানে আপনারা যে ভূমিকাটা বলছেন সেটা অবশ্যই প্রশংসাযোগ্য। আমি ডক্টর রাইক আপনার কাছে আসি, যে আপনি এখন কেমব্রিজে আছেন ব্রিটেনে, এবং সেখানে একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আছে। আমরা জানি পৃথিবীর মধ্যে অন্যতম উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আসলে ইংল্যান্ডে। আবার বাংলাদেশে আপনি এখন এসেছেন এবং এখানে আপনি কিছু প্রশিক্ষণও দিয়েছেন কিন্তু আমাদের প্ল্যানেটারি হেলথ একাডেমি এর পক্ষ থেকে। এই যে ইমার্জেন্সি মেডিসিনের যেই এক্সারসাইজ বা যে অনুশীলন আপনি কেমব্রিজে দেখছেন, বাংলাদেশে যেটা দেখছেন, এই দুটোর মধ্যে আসলে কেমন পার্থক্য? এবং আমরা যদি খানিকটা উপরে উঠতে চাই আমাদের দেশে, আপনার চোখে কি মনে হয় কিভাবে শুরু করা যায়? আচ্ছা, আমার মনে হয় অবভিয়াসলি একদিকে কোয়েশ্চেনটা ভেরি ভ্যালিড, আরেকদিকে কোয়েশ্চেনটা একটু স্লাইটলি আনফেয়ার, মানে ইংল্যান্ডের সাথে আসলে বাংলাদেশকে কম্প্যারিজন করাটা আসলে ঠিক না। একদিকে আমার মনে হয় আমাদের কম্প্যারিজন হওয়া উচিত সমমানন্য অন্যান্য দেশের সাথে, এবং ওই দেশগুলোতে কীভাবে করে। বাট যদি আমি দেখতে চাই যে মেইন ডিফারেন্স কয়েকটা জায়গায় হয়। একটা জায়গায় যেটা আমাদের একটা বড় ডিফারেন্স রয়ে গিয়েছে সেটা হচ্ছে যে ইংল্যান্ডে আমাদের ডাক্তারের চেয়ে নার্সিং স্টাফ অনেক বেশি থাকে, যেটাতে হয় যে ডাক্তারের কিন্তু একটা স্পেসিফিক স্পেশালিটি কাজ আছে। বাংলাদেশে অনেক সময় আমাদের ডাক্তারদের অনেক নার্সিং ডিউটিগুলো করতে হয়, যেটা করতে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু ওটা করলে যেটা হয় যে আমাদের অন্যান্য যে স্পেসিফিক রোলগুলো ওগুলোতে আমাদের ঘাটতি হয়ে যায়। তখন মানে এতগুলো পেশেন্ট যখন একজন দেখছেন, এইটা একটা বড়, তখন যদি আমার এক্সট্রা কাজও করতে হয় অন টপ অফ দ্যাট, তখন কিন্তু এটা জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যে কারণে আমার মনে হয় যে সদিচ্ছা থাকলেও অনেক সময় অনেক ভালো লেভেল অফ কেয়ার দেওয়া যাচ্ছে না, কারণ জাস্ট সিম্পল ওয়ার্ক প্রেশার থেকে। আমরা যদি স্পেশালি সরকারি সিস্টেমগুলোতে দেখি যে এত পেশেন্টের বার্ডেন যখন আছে, এটা একটা। সেকেন্ড যে জিনিসটা আই থিঙ্ক এখনও ডিফারেন্ট এবং একটা প্রবলেম রয়ে গিয়েছে, যে ইমার্জেন্সি মেডিসিনের স্পেশালিটি রেকগনিশনটা এখনও হয়নি, এবং আমরা রিজনে লাস্ট এই বছর ফাইনালি আমাদের গভর্নমেন্ট থেকে একটা রেকগনিশন এসেছে, এবং আমরা যা শুনছি যে আগামী বছর থেকে ইনশাআল্লাহ এটা একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে। সো এইটা যেহেতু এতদিন পরে এসেছে, সে কারণে যেটা হয় যে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টগুলো স্টাফড হয় এমন ডাক্তারদেরকে দিয়ে যারা, এটা হচ্ছে ওনাদের একটা স্টপ ওভার অন্য কোথাও যাওয়ার সময়। আমি ডার্মাটোলজিস্ট হতে চাই, এখন আমার ডিউটি এখানে আমি এটা করছি। আমি ভাইরোলজিস্ট হতে চাই, আমার এখন ডিউটি এটা করছি। তখন যেটা হয় স্বাভাবিকভাবে যে যেখানে আমার ওখানে স্পেসিফিক প্রশিক্ষণ নাই, সেকেন্ড অফ অল হয়তো আমার ইন্টারেস্টও নাই, অথবা থার্ড অফ অল আমার ইন্টারেস্ট আছে কিন্তু আমাকে যেহেতু স্পেসিফিক প্রস্তুত করা হয়নি। সো এই কারণে এইটা একটা বড় আমাদের মনে হয় ঘাটতি রয়ে গেছে, কারণ আমাদের ডাক্তারদের ইনিশিয়াল বেসিক লার্নিং কিন্তু খারাপ না। আমাদের বাংলাদেশ থেকে ট্রেন ডাক্তাররা সারা পৃথিবীতে গিয়ে খুবই ভালো করছে, খুবই সাকসেসফুল হচ্ছে। কীভাবে? এটা তো আসলে অন্য একটা দেশে গিয়ে তো সাথে সাথেই সাকসেসফুল হওয়ার কথা ছিল না যদি এখানে। আমাদের বেসিক লার্নিং আমার মনে হয় যে বেশ ভালোই, কিন্তু ওই স্পেসিফিক যেই ব্যাপারটা, যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট চালানোটা এবং ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টগুলো যেভাবে স্টাফিং হয়, বোথ নার্সিং অ্যান্ড মেডিকেল, এবং ডিপার্টমেন্টগুলো যেভাবে সেট আপ হয়, যেটা যে একটা ডিপার্টমেন্টটা আসলে একটা স্টপ ওভার না। পেশেন্ট আসবে, আমি তাকে মেডিসিনে পাঠিয়ে দিব, সার্জারিতে পাঠিয়ে দিব। যে মাসুদ ভাই যখন বলছিল যে পেশেন্ট একটা লিফট উঠলো, লিফটে করে আইসিইউ পর্যন্ত গেল, ওনার ডিপার্টমেন্টে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ইনিশিয়াল ট্রিটমেন্টটা হয়ে হচ্ছে। অনেক জায়গায় কিন্তু পেশেন্ট আসছে, বলা হলো হ্যাঁ এই পেশেন্ট আইসিইউ যেতে হবে, কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট ছাড়াই। এবং এটা কোনো ফল্ট না আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসের যিনি, ওনার ডিপার্টমেন্ট ওই রিসোর্স নাই যে কিছু করার। কিন্তু এই যে একটা টাইম লস হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল লস ইন টাইম, যেটা গোল্ডেন আওয়ারের কথা বললাম, যে একটা পেশেন্ট ফ্যামিলি হয়তো ওয়ার্ড চিনে না, কোথায় যেতে হবে জানে না, এই যে একটা সিগনিফিক্যান্ট টাইম লস হয়, এখানে কিন্তু অনেক সিগনিফিক্যান্ট ক্ষতি হওয়ার সুযোগ থেকে যায় পেশেন্টের লাইফে, যে জিনিসগুলো। সো এই জিনিসগুলোতে আসলে ডিপার্টমেন্টগুলো প্রপারলি স্টাফ, প্রপারলি রিসোর্সড, এবং আমাদের যেহেতু এখন একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে, এটা যদি ভালো মতো বিস্তার হতে পারে, জাতীয় পর্যায়ে এটা যেতে পারে, আমার মনে হয়। ডক্টর মুশফিক, ডক্টর রাইক রিদওয়ান, আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে ডক্টর রাইক, আমি যদিও শুরুতে বলি নাই, কিন্তু আপনার বাবা ডক্টর রিদওয়ানুর রহমান, তিনি বাংলাদেশের মেডিসিন স্পেশালিস্ট হিসেবে এবং বাংলাদেশের মেডিসিন স্পেশালিস্ট হিসেবে গবেষণায় যে ভূমিকা রেখেছেন সেটি আমরা সকলে স্মরণ করি, এবং আমরা জাতি হিসেবেও তার কাছে কৃতজ্ঞ। এবং আপনি তার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের দেশে যে ভূমিকাটুকু রাখছেন, যুক্তরাজ্যে থাকেন কিন্তু তারপরও দেশে আসছেন, এবং ডাক্তার মাশফিক খুব সুন্দর করে বললেন এই অবদানের কথা। আমরা স্যারের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, আপনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার জন্য শুভকামনা থাকলো। দেশে আপনার যেই
কর্মকাণ্ড সেটি আরও বিস্তারিত হোক। ডক্টর মাশফিক, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিন আর আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম আইসিইউ এবং ইমার্জেন্সি মেডিসিন। আমরা শুরু করেছিলাম যে রোগী হিসেবে বা স্বজন হিসেবে কিন্তু আমরা কেউই চাই না যে আমাদের ইমার্জেন্সি বিভাগে যেতে হোক, আইসিইউতে যেতে হোক, এটা তো আমরা একেবারেই চাই না। কিন্তু যদি যাওয়ার প্রয়োজনই হয়, তাহলে যাদের হাত ধরে এই যত্নগুলো হবে তাদের কী ধরনের প্রশিক্ষণ দরকার, বা দেশ হিসেবে, জাতি হিসেবে আমরা আসলে কী সুযোগ সুবিধা তৈরি করব আমাদের এই যোগ্য এবং প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার জন্য, সে বিষয়গুলো আলোচনায় আসলো এবং রোগী হিসেবে আমরা কি করতে পারি তাও আমরা জানলাম। আশা করি সকলের সম্মিলিত চেষ্টায় দেশে স্বাস্থ্য ব্যবস্থার আরও উত্তরণ ঘটবে। সবাইকে ধন্যবাদ।